আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে উইকেয়ার গ্রুপে যে আমাদের পোস্টগুলো আসে এগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করি। তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডটি তৈরি করা হচ্ছে। চলুন আমরা সরাসরি আমাদের উইকেয়ার গ্রুপের পোস্টগুলো একটু দেখি। এখানে এমডি রায়হান হোসেনের যে ছবিটা দিয়ে উনি পোস্ট করেছেন, আসসালামু আলাইকুম, আমার পায়ের এই অংশে প্রায় 7 মাস যাবৎ ব্যথা কমে আবার বাড়ে, মাঝে মাঝে হাঁটতে কষ্ট হয়, তাই অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি, এখন আমাদের করণীয় কী। আচ্ছা, উনি পায়ের যে অংশটা মার্ক করেছে, এই সমস্যাটা আরও হিস্ট্রি নিয়ে রোগীর এক্সামিনেশন করে দেখলে ভালো হতো। তারপর কথা শুনে মনে হচ্ছে যে প্লান্টার ফাসাইটিসের দিকে যাচ্ছে। যদি সকালে ঘুম থেকে উঠে পা ফেলাতে অনেক কষ্ট হয়, টানা 1-1.5 মাস ধরে এই সমস্যা হয়, তাহলে বোঝা যায় যে এটা প্লান্টার ফাসাইটিস ছাড়াও অতিরিক্ত হাঁটা চলার জন্য এই সমস্যাগুলো হতে পারে। তো আসলে যদি প্লান্টার ফাসাইটিস সমস্যাটা হয়, তাহলে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা নেবেন। আর এটার চিকিৎসা প্ল্যান হচ্ছে, প্রথমে আপনাকে কিছু এক্সারসাইজ দিবে, নরম জুতা ইউজ করতে হবে, অতিরিক্ত দাঁড়ানো বা হাঁটা চলা একটু বিরত থাকতে হবে, আবার অতিরিক্ত শরীরে ওজন থাকলে ওজন কমায় ফেলতে হবে। এরপরে লেট স্টেজে কিন্তু ইঞ্জেকশন দেওয়া যায়। তো আপনার এখন অর্থোপেডিক্স ডাক্তারে একটু দেখাবেন যদি আপনার 2-3 সপ্তাহের মধ্যে ভালো না হয়। আচ্ছা, এরপরে আমরা পরের পোস্টে আসি। শাহরিয়ার ইবনে আলম, উনি হাঁটুর একটা ছবি দিয়েছেন। ছবি দিয়ে পোস্ট করেছেন, বয়স 11 বছর, ছেলে, পাটাকে সোজা করতে পারছে না, রগে টান খাচ্ছে এবং হাঁটুতে ব্যথা আছে। এর আগেও এরকম কিছু হয় নাই, পুরো শরীরে সব কিছু ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা, ওনার ছবি দেখে মনে হচ্ছে একটা প্যাটেলার ডিসলোকেশন হয়েছে। কারণ আমাদের কাছে চেম্বারে এই যে বাচ্চা বয়সেই 10-11 বছরের বাচ্চা আসে, যে বসে আছে, বসে থেকে দাঁড়াইতে গিয়ে পা ছুটে গেছে, ওরা যেটা বলে যে পা ছুটে গেছে বা ব্যথা পাচ্ছে এবং পা সোজা হচ্ছে না, প্রচুর ব্যথা, এই অবস্থাতে নিয়ে আসে। তো এটা কিন্তু প্যাটেলার, যে এই যে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবির এই হাড্ডিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সরে যায়। এটা সরে গেলে প্রচুর ব্যথা হয় এবং এটা কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি। আপনাকে 6 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে যেতে হবে এবং 6 ঘন্টার মধ্যে কিন্তু এটা আবার সেই পজিশনে লাগাই দিয়ে একটা প্লাস্টার দিয়ে দিতে হবে। তো ওনার পোস্ট দেখে মনে হচ্ছে যে এটা প্যাটেলার ডিসলোকেশন। যেটাই হোক, আপনার যেহেতু ব্যথা প্রচুর এবং আপনি পা সোজা করতে পারেন না, আপনাকে অবশ্যই একটু এমার্জেন্সিভাবে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে নিয়ে যাবেন, অথবা এমার্জেন্সিতে গেলেও এটা ঠিক করে দেবে। আচ্ছা, এরপরে আমরা পরে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে উইকেয়ার গ্রুপে যে আমাদের পোস্টগুলো আসে এগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করি। তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডটি তৈরি করা হচ্ছে। চলুন আমরা সরাসরি আমাদের উইকেয়ার গ্রুপের পোস্টগুলো একটু দেখি। আচ্ছা, এরপরে আমরা পরের পোস্টে আসি। পরের পোস্টে মিলন হাতের একটা ছবি আপলোড করেছে। উনি বলছে, প্রায় 10 থেকে 12 দিন আগে আমার হঠাৎ হাতের কবজির ওখানে কালো জটের মতো দেখি। এটা আগে ছিল না, এখন দিন দিন এটা বাড়তেছে, কোনো ধরনের চুলকানি বা অস্বস্তি বোধ নেই। এটা কি হতে পারে, সমাধান কি? আচ্ছা, উনি যে ছবি এখানে আপলোড করেছে, ছবি দেখে মনে হচ্ছে যে ওখানে যদি ব্যথা বেদনা চুলকানি কিছু না থাকে, শুধু কালার চেঞ্জের জন্য এত ভয়ের কিছু নাই। তারপরেও আপনি স্কিনের ডাক্তার দেখান, আপনার নিকটস্থ কোনো স্কিনের ডাক্তারের কাছে পরামর্শ নেন। সমস্যা এরকম প্রবল সমস্যা মনে হচ্ছে না। আচ্ছা, এরপরে আমি পরের পোস্টে আসি। দিন শেষে তুমি, জায়গাটা ফেক আইডি দেখে মনে হচ্ছে, ওখান থেকে একটা পোস্ট করেছে যে হাতের আঙ্গুলের জয়েন্টটা থেকে হাড্ডি উপরে উঠে আসছে, এখন করণীয় কি? আচ্ছা, উনি যে ছবিটা আপলোড করছে এটাও দেখেও মনে হচ্ছে এটা কোনো ওখানে ক্যালোসিটি ফর্মেশন হয়েছে, কোনো আঘাত থেকে হতে পারে বা অন্য কারণে রিউমাটয়েড নোডিউলের মতো মনে হচ্ছে এটা। তো অন্য কোনো আঙ্গুলে আছে কিনা, এটা আঘাত থেকে এসেছে কিনা, এই ধরনের কিছু হিস্ট্রি দিলে এটা সুবিধা হইতো। তো হার্টের ব্যাপার সেবার হলে আপনি নিশ্চিন্তে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে দেখাবেন। আচ্ছা, এরপরে আমরা পরের পোস্টে আসি। শিফাত হাসান, বয়স 24, ছাত্র, পাশাপাশি চাকরি করি, কিন্তু হঠাৎ ব্যথা 2023 সালের দিকে। এক্স-রে করিয়েছিলাম, লেখা ছিল কোলাপস হয়েছে L2। আজকে 25 সাল, কিন্তু আমার এমআরআই রিপোর্ট একটু দেখেন। আচ্ছা, অর্থোপেডিক্স ডাক্তার উনি দেখাইছে, ওনার কথা হচ্ছে এই যে এমআরআই এর একটা রিপোর্ট এখানে উনি আপলোড করছে। ভার্টিব্রা, যে মেরুদণ্ডের যে হাড়, সেটা কোলাপস হয়েছে।
এখন মেরুদণ্ডের হাড় কলাপস হওয়ার এটা কি কোনো ট্রমার হিস্ট্রি ছিল কিনা, কোনো আঘাতজনিত কারণে যদি আসলে এটা কলাপস হয় তাহলে এক ধরনের চিকিৎসা। যদি অন্য কোনো রোগ থেকে এটা হচ্ছে কিনা, অনেক সময় কি টিবির কারণে কিন্তু এরকম মেরুদণ্ডের হাড়ে কিন্তু ইয়াং বয়সে কলাপস হওয়া শুরু করে, তো এটা এক্সক্লুড করা উচিত যে অন্য কোনো রোগ থেকে এটা হচ্ছে কিনা, তাহলে এটা সমাধান পাবে। তো আপনার এক্ষেত্রে কিন্তু স্পাইনাল বা নিউরোসার্জন অথবা অর্থোপেডিক্স ডাক্তারের সাথে আপনি একটু দেখা করতে পারবেন। রিপোর্টে কিন্তু একটু সমস্যা আছে, যে এমআরআই যে ছবিতে দেখা যাচ্ছে যে লাল জায়গাটার অংশ এখানে একটু অসুবিধা আছে। আচ্ছা, কেউ একটু বুঝাই বললে ভালো হতো। আচ্ছা, উনি একটা ছবি আপলোড করছে, লেখা আছে ডক্টর সাইফুল মাওলা তাসলিম ডিএমএফ ডাক্তার। আচ্ছা, এখানে আপনারা হয়তো বা জানেন না যে আমাদের কয়েকদিন আগে কিন্তু হাইকোর্ট থেকে একটা ফাইনাল রায় প্রকাশিত হয়েছে যে ডিএমএফ এর করার আগে কিন্তু ডাক্তার লিখতে পারবে না। আপনি কেন এই ছবিটা আপলোড করলেন? মানে একটা কথা যে এখানে তো কোনো রিপোর্টের পরামর্শ দেওয়া হয় না, আর 2 নাম্বার কথা হচ্ছে যে উনি কিন্তু ডাক্তারই না, সেই জন্য আপনার এটা আমরা অ্যাকসেপ্ট করলাম না, এটা নিয়ে কোনো কথা নাই। তাহলে এখন কি এখানে পরামর্শ, যেখানে দেখবেন যে ডিএমএফ ডিগ্রি ধারিয়া নামের আগে ডাক্তার ইউজ করছে, সেখানে আপনি ওখানকার নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীতে জানাবেন, এটা কিন্তু ধরে নিয়ে যাবে পুলিশে বা আইন অনুসারে ব্যবস্থা নিয়ে হবে। আচ্ছা, যাই হোক, আমরা পরের পোস্টে আসি। রাজু রোজ উনি একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট আপলোড করে বলেছে কিডনিতে ছোট পাথর, এটা কি অপারেশনের প্রয়োজন আছে নাকি ওষুধ দ্বারা অপারেশন করা যাবে? আপনি যে ডাক্তার আপনাকে এই রিপোর্টটা করতে দিছে আপনি সেই ডাক্তারের কাছে পরামর্শ নেন। তবে এমনি নর্মালি ধারণা হচ্ছে আমরা যেটা পড়ে আসছি, ওই 4 মিলিমিটারের কম হলে এমনি বার হয়ে যায়, 5 থেকে 7 মিলিমিটারের হলে কিছু ওষুধপত্র কিছু এক্সারসাইজ করলে বের হয়ে যায়, এর বড় হইলেও কিন্তু বের হতে পারে। আপনারটা যেহেতু 7 মিলিমিটারের থেকে একটু বেশি 8 মিলিমিটারের কম, সেহেতু ওষুধ দিয়ে দেখতে পারেন। আর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে এর থেকে বড় হাড্ডিও বের মানে পাথরও বের হয়ে যায়, না চাইলে এটা নিয়ে আপনারা অনেক ভোগান্তির মধ্যে দিবে। এটা ইউরোলজিস্ট, তাহলে কার কাছে যাবেন? ইউরোলজিস্টের কাছে যাবেন, ইউরোলজিস্ট ডাক্তার এটা চিকিৎসা করে। যাই হোক, পরের পোস্টে দেখা যাচ্ছে মোহাম্মদ রায়হান, রাতে হাত পা কামড়ায়, ঘুম হয় না, কোমর ব্যথা, হাত পা শুকিয়ে যাচ্ছে, সমাধান কি প্লিজ? এভাবে আসলে এটা কোনো সমাধান দেওয়া যায় না। আপনার বয়স, আপনি কি কাজ করেন, আপনার কাজের পজিশনটা কি, ব্যথা কি কোমরেই থাকে না পায়ের দিকে যাচ্ছে, এগুলা বিভিন্ন কারণ আগে শুনতে হবে, তারপরে আপনার এটা পরামর্শ দেওয়া যাবে। এইভাবে আসলে পরামর্শ দেওয়া যায় না। এরপরের পোস্টে আমরা আসি। আহমদিয়া বন্ধু উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, 1.5 বছর আগে আমার ঘাড়ে ফোড়া হয়েছিল, ফার্মেসির ডাক্তার ফোড়া কেটেছিল, পরে ওষুধ খাওয়ার পর ভালো হয়েছে, কিন্তু ঘাড়ে এমন টেমরা মেরে আছে, এমত অবস্থায় করণীয় কি? আচ্ছা, উনি যে ছবি আপলোড করছে এটা দেখে মনে হচ্ছে এটা কিলয়েড, ফার্মেসি ডাক্তার অপারেশন করছে, মানে বোঝাই যাচ্ছে এটার মেল চিকিৎসা হয়েছে, মানে চিকিৎসাটা ঠিকভাবে হয় নাই, এটা কিলয়েড হয়ে গেছে। এখন আপনার যেটা করতে হবে, আপনি স্কিনের ডাক্তারের কাছে যাবেন, গিয়ে নন সার্জিক্যাল প্রসিডিউরে ওখানে স্টেরয়েড ইনজেকশন দিয়ে, আবার লেজার থেরাপি বা সিলিকন জেল শিট এগুলা দিয়ে কিন্তু চিকিৎসা করা যায়। এরপরে যদি ছোট হয়ে যায় বা কমতে থাকে তাহলে তো ভালো, আর এরপরে যদি ভালো না হয় সার্জন দেখা এটা কেটে ফেলবেন, এটাই আপনার পরামর্শ। তবে কিলয়েড কিন্তু আবার রিকার করে, মানে আবার হতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে স্বপ্নবাজ উনি একটা ছবি আপলোড করেছেন যে কি এটা কি কারণে হয় বা কেন হয়, কে বলতে পারেন একটু? আচ্ছা, হাতের এই যে তালুর দিকে একটা টিউমারের মতো দেখাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু একটা অর্থোপেডিক্সের মানে আমার নিজের ফ্যাকাল্টির একটা টপিকস। এটা হচ্ছে পামার গ্যাংলিয়ন সিস্ট, যদি হাতের এই পাশে হয়, আর যদি এই পাশে হয় তাহলে ডরসাল গ্যাংলিয়ন সিস্ট বলা হয়। এর চিকিৎসা হচ্ছে কয়েকটা স্টেজে। প্রথমে হচ্ছে ছোট যদি অবস্থায় থাকে আপনার কিছুই করার দরকার নেই, আর যদি আস্তে আস্তে বড় হয়, মুভমেন্ট করতে গিয়ে অসুবিধা হয়, বা ওখানে জ্বালা পোড়া করে, গরম হয়ে যায়, এসব ক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে দেখাবেন, অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন। প্রথম অবস্থায় ওখান থেকে ফ্লুইডটা, ভিতরে ফ্লুইড থাকে একবারে ঠিক, অনেক গাঢ় একটা ফ্লুইড থাকে, এটা বের করে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। এক্ষেত্রে যদি ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এরপরে বারবার চিকিৎসা নেওয়ার পরেও যদি ভালো না হয় শেষে কিন্তু এটা অপারেশন করা লাগে। তাহলে কিন্তু মনে রাখেন অপারেশন করলে কিন্তু এটা রিকার করে, 5 থেকে 10% কেসের ক্ষেত্রে কিন্তু আবার এটা হয়। যাই হোক, আপনি দ্রুত অর্থোপেডিক্স ডাক্তার একটু পরামর্শ নেবেন। আচ্ছা, এরপরের পোস্টে আমরা আসি। তাসনুভা মালিহা উনি বলেছেন, সাম্প্রতিক একটা অ্যাক্সিডেন্টের পর আমার বাবার হাঁটুতে অনেকটা ব্যথা পেয়েছেন, ডাক্তার এমআরআই করতে বলেছিল, রিপোর্টে কিছু ইনজুরি ধরা পড়েছে, যেমন এসিএল টিয়ার, পিসিএল কন্টিউশন, মেনিসকাল ইনজুরি। এখন করণীয় কি?
এটা কি থেরাপিতেই ঠিক হয়ে যাবে নাকি সার্জারি দরকার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার এটা তো টিয়ারটা কি ধরনের টিয়ার? যদি পার্শিয়াল টিয়ার হয় তাহলে অনেক ক্ষেত্রেই এক্সারসাইজ মানে ব্যায়াম থেরাপি এগুলোতে কিন্তু ঠিক হয়ে যায়। এটা ডিপেন্ড করবে আপনার বাবার বডিতে রেসপন্স কেমন করতেছে, আবার আপনার বাবা কি কাজ করে। যেমন যাদের হাইলি ডিমান্ড, যেমন প্লেয়ারদের বা যাদের সবসময় হাঁটাচলা করা লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশনে চলে যেতে হয়। আর যদি কনজারভেটিভে ভালো হয়, ওকে ভালো হয়, আর না হলে কিন্তু অপারেশন করতে হয়। সেটা হচ্ছে এসিএল বা পিসিএল লিগামেন্টের ক্ষেত্রে। আর মেনিসকাল যদি লক হয়ে যায়, যেমন মেনিসকাল টিয়ারে কি হয়, হাড়টা লক হয়ে যায় হাঁটা চলাতে। যদি এরকম লক হয়ে যাচ্ছে, বারবার হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি কিন্তু অপারেটিভে যেতে হবে। এজন্য আপনাকে দ্রুত অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। অর্থোপেডিক সার্জনের কাছে আবার যান, সেকেন্ড অপিনিয়ন নেন যে জব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে উইকেয়ার গ্রুপে যে আমাদের পোস্টগুলো আসে, এগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করি। তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডটি তৈরি করা হচ্ছে। চলুন আমরা সরাসরি আমাদের উইকেয়ার গ্রুপের পোস্টগুলো একটু দেখি। আচ্ছা, কামাল পাশা, এমডি কামাল পাশা, উনি পোস্ট করেছেন চিকিৎসা বিষয়ক জরুরি সাহায্য দরকার। 2025 সালের এমপি পদপ্রার্থী এবং বিজয়ী হবে। পূর্বে 2 বার জনগণের ভোটে এমপি হয়েছিল। তাকে খাবারের মধ্যে স্লো পয়জন দেওয়া হচ্ছে যাতে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এবং তিনি অকার্যকর হয়ে যায়। তার মনোনয়ন অন্য কেউ পায়। আবার তার বয়স হয়েছে, সেক্ষেত্রে তো স্বাভাবিক কথাবার্তা বলার অভ্যাস লোপ পায়, সেটা স্বাভাবিক ব্যাপার। তার হাঁটার একটু সমস্যা আছে, বয়স হয়েছে তো। মাথার জন্য কি ধরনের পরীক্ষা বা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যাতে তিনি সুস্থ হন কিছুটা? পায়ের চিকিৎসার হাঁটুর জন্য কি করা যেতে পারে? বিদেশে কোন দেশের চিকিৎসা কার্যকরী পদক্ষেপ হবে? আচ্ছা, উনি এমপি পদপ্রার্থী, বোঝা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব। স্লো পয়জনিং দেওয়া হচ্ছে, এটা আপনি কিভাবে প্রুফ করবেন বা এটা আপনার মনে হলো কিভাবে স্লো পয়জনিং, তার খাবারের মধ্যে বিষ দেওয়া হচ্ছে? যাই হোক, যেহেতু আগে এমপি টেমপি ছিল, এমপি চিকিৎসা সিঙ্গাপুরে পাঠাই দেন। সিঙ্গাপুরে গেলে দেখবেন ভালো হয়ে গেছে। এমপিরা বাংলাদেশের চিকিৎসা নিলে ভালো হয় না। তো যাই হোক, এরপরে পরের পোস্টে আসি। পরে নদী খন্দকার, উনি পোস্ট করেছেন দ্বিতীয় প্রেগনেন্সির পর থেকে পায়ের গোড়ালি সবসময় ব্যথা করেছে। স্যান্ডেল ছাড়া ফ্লোরে হাঁটা যায় না। কেমন যেন জ্বালা পোড়া প্রদাহ হয়, জায়গাটা শক্ত হয়ে থাকে, হালকা ব্যথা করে। এর কারণ কি, প্রতিকার কি? ওই যে আপনার প্রথম পোস্টে আমি কিন্তু এই সম্পর্কে একটু কথা বললাম যে গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি হয়, সেক্ষেত্রেও কিন্তু প্লান্টার ফাসাইটিসের লক্ষণ বেড়ে যায়। যেমন 1 নম্বর লক্ষণ, সকালে ঘুম থেকে উঠে পা ফেলা যায় না, পা ফেললেই প্রচুর ব্যথা হয়। তো আবার ভিটামিনের ঘাটতি থাকলেও কিন্তু এটা হতে পারে। তো এর চিকিৎসা কিন্তু যে আপনাকে বললাম যে স্ট্রেচিং এক্সারসাইজ, ফুট রোলার দেয়, পা ঘষতে হয়। যেমন ডিপ ফ্রিজের পানির বোতল রেখে যখন শক্ত হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তখন ওটা নিয়ে পা ঘষবেন, স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, সাথে কিছু ওষুধপত্র খাবেন। এইটাতে কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু এটা ভালো হতে সময় লাগে, 1-1.5 মাস সময় লাগে। আর জুতা ইউজ করার সময় অবশ্যই নরম সোলের জুতাগুলো আপনাকে ইউজ করতে হবে। অনেকক্ষণ দাঁড়ায় থাকা যাবে না, ওজন কমাইতে হবে। তো প্রেগনেন্সিতে ওজন কমানো সম্ভব না, তো বাকিগুলো মেনে চলবেন। আচ্ছা, ইরফান আহমেদ আবির, উনি এই যে ছবিটা আপলোড করছে, হাঁটুর গোড়ালিতে ব্যথা, ওই যে একই কথা। আপনার ওই একটু আগে যে পরামর্শগুলো দিলাম, আপনি এগুলো একটু মেনে চলবেন। এর পরের পোস্ট করেছেন শেখ নীরব, ডান পায়ের হাঁটুর এক্স-রেতে কি সমস্যা দেখা যাচ্ছে? আচ্ছা, এক্স-রে দেখে কখনো কোনো চিকিৎসা দেওয়া যাবে না। আমাদের স্যার ছিল, এখনো আছে রাজশাহী মেডিকেল কলেজের, সুব্রত কুমার প্রামাণিক, ওই স্যার বলতো যে ডোন্ট ট্রিট এক্স-রে, ট্রিট দ্য পেশেন্ট। এক্স-রে দেখে কখনো চিকিৎসা দেওয়া যাবে না, আপনাকে পেশেন্ট দেখতে হবে। অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার এক্স-রে দেখে মনে হচ্ছে যে হাঁটুর ক্ষয়জনিত সমস্যা আছে, জয়েন্ট স্পেস কমে গেছে, অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ দেখা যাচ্ছে, এই জন্য পেশেন্ট নিয়ে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার দেখান। যাই হোক, এমডি সজীব ইসলাম, ওজন কমাতে পরামর্শ চাই। ওজন নিয়ে আমাদের প্রথম সেশনের ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছিল। ওজন কমানোর পরামর্শ হচ্ছে, টাকা পয়সা যদি আপনার অনেক থাকে, ওই যে আপনার 2,500 টাকা লিটারে যদি আপনি অলিভ অয়েল খেতে চান, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারেন। আর প্রচুর টাকা পয়সা খরচ করতে চান, তাহলে জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখবেন নিজের দায়িত্বে। পরে কিছু হলে কিন্তু আমার কিছু বলতে পারবেন না। আর ন্যাচারালি আপনি ওজন কমাতে হবে ক্যালোরি হিসাব করে। আপনি নেটে ঘাটাঘাটি করবেন যে ক্যালোরি দিয়ে কিভাবে ওজন কমানো যায়, ক্যালোরি হিসাব করে।
বা আপনি যে খাবার রেগুলার খাচ্ছেন এখানে কোনটা কত ক্যালোরি এটা আপনার হিসাব করে আপনি যদি খাবারটা মেনটেন করতে পারেন, ন্যাচারালি আপনার ওজন কমতে থাকবে, মাথা ঘুরে পড়ে গিয়ে হাতও ভাঙবে না। আমাদের কাছে কিন্তু অনেক রোগী আসে ওই ভিডিও দেখে, ওরা কিটো ভিডিও বা উল্টাপাল্টা ভিডিও দেখে ওরা ফলো করে, মাথা ঘুরে পড়ে গিয়ে হাত ভেঙে আমার কাছে চলে আসে। তাই ইয়াং পেশেন্ট, তো খেয়াল রাখেন, নিজের দায়িত্বে ওজন কমানোর আপনি করতে পারেন রিস্ক নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে উইকেয়ার গ্রুপে যে আমাদের পোস্টগুলো আসে এগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করি। তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডটি তৈরি করা হচ্ছে। চলুন আমরা সরাসরি আমাদের উইকেয়ার গ্রুপের পোস্টগুলো একটু দেখি। ফাহিম ফয়সাল উনি পোস্ট করেছেন, বুড়ো আঙ্গুল ও কবজিতে বেশি পরিমাণ সহ পুরো হাতে আর্থ্রাইটিস বা গাউট হলে কি আমি আজীবন ভারী কাজ করতে পারবো না, আজীবন চিকিৎসা করতে হবে? আচ্ছা, উনি আর্থ্রাইটিস বা গাউটের কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, আর্থ্রাইটিস বা গাউট এটা আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে আসলে আপনার আর্থ্রাইটিস বা গাউট রোগটা হয়েছে কিনা। কারণ বুড়ো আঙ্গুলে ব্যথা হলে যে আর্থ্রাইটিস বা গাউট হবে এরকম কথা নাই, কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে এটা গাউট কনফার্ম করার জন্য। এরপরও যদি আপনার আগে যদি আপনি অর্থোপেডিক্সের ডাক্তার দেখানোর পরে বা রিমাটোলজিস্ট দেখানোর পরে যদি আপনার ডায়াগনোসিস হয়ে যায় যে গাউট হয়েছে, সেক্ষেত্রে গাউটের এমন কোনো ওষুধ নাই যে একটা ওষুধ দেবো আপনি এটা ভালো হয়ে যাবে আজীবনের জন্য। এটা কন্ট্রোলে রাখবেন, কন্ট্রোলে রাখলে আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন, নর্মাল মানুষের মতো চলাফেরা করতে পারবেন। এটার জন্য আপনি আলাদা কোনো ভোগান্তির মধ্যে পড়তে হবে না। আর কিছু খাবার দাবার আছে যেগুলা ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায়, এই খাবারগুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। যদিও ওই খাবারগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, তো ওগুলো একটু মেনে চলবেন। তারপরে যে বলা হয় অতিরিক্ত ওই যে লাল মাংস, ডাল জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায়, তো এগুলো একটু অ্যাভয়েড করবেন। ইনফ্লামেটরি জাতীয় খাবার দাবার খাবেন না। আচ্ছা, এরপরে উনি পোস্ট করেছেন, ফজলুরা হঠাৎ করে শ্বাস ফেলতে বুকে পিঠে ব্যথা করে, পরামর্শ চাই। আচ্ছা, একই রিলেটেড পরের পোস্টটা আমি পড়ে ফেলি। আবদুল্লাহ আল মামুন, ঈদের পর থেকে আমার বুকটা সবসময় ধড়ফড় করে, একটু সময় ভালো থাকে আবার কিছুক্ষণ পরে ব্যথা শুরু হয়, হার্টবিট খুব দ্রুত হয়, এখন আমার করণীয় কি, কোন ডাক্তার দেখালে ভালো হবে, ধন্যবাদ। আচ্ছা, বুকের ব্যথা, ধড়ফড় করে, শ্বাস ফেলতে সমস্যা হয়, এগুলো নিয়ে আপনারা বসে থাকবেন না, অন্তত একটা কার্ডিওলজিস্ট দেখায় আপনি আগে দেখেন যে হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি হার্টের সমস্যা হয় তাহলে তো ওই অনুসারে দ্রুত চিকিৎসা নেবেন, আর যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ওই সিমটম অনুসারে আপনি চিকিৎসা নেন, ডাক্তার দেখান। এই জন্য তবে 4টা জিনিস খেয়াল রাখবেন। প্রচুর বাম পাশ দিয়ে বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, পুরো শরীর ঘেমে যাচ্ছে, মাথা ঝিমঝিম করে, দুর্বল লাগে, রাত 2টা একটা সময় আপনার বাবা মা বা আপনারও হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু ওই সকালে যাবো ডাক্তারের কাছে অপেক্ষা করবেন না, দ্রুত ডাক্তারের কাছে যান। কারণ 6 ঘন্টার মধ্যে যদি আপনার হার্ট অ্যাটাক নিয়ে পৌঁছাইতে পারেন তাহলে কিন্তু অ্যাডভান্স চিকিৎসা আপনার করতে পারবে। যে ব্লক যদি আল্লাহ না করুক যদি ব্লক হয়, এগুলো কিন্তু এমন ওষুধ আছে দিলে আপনার 6 ঘন্টার মধ্যে আপনার এটা ঠিক হয়ে যাবে। সো এই যে এই সমস্যাগুলা কী বললাম আবার মনে রাখেন। বাম পাশে প্রচুর ব্যথা, ব্যথা ঘাড়ের দিকে যাচ্ছে, এই শোল্ডারের দিকে যাচ্ছে, শ্বাস নিতে সমস্যা, শরীর ঘেমে যাচ্ছে, ঝিমঝিম করে, প্রেশার অনেক বেড়ে গেছে, আবার প্রেশার অনেক কমে যেতে পারে। তো এই ধরনের সমস্যা হলে কিন্তু দ্রুত আপনাকে ডাক্তারের কাছে এমার্জেন্সিতে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করা হবে আগামী শুক্রবারে। আপনার অর্থোপেডিক্স রিলেটেড যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি স্পেশালিস্ট আপনার পরামর্শ পাবেন। এছাড়াও কমন যে জিনিসগুলা যেগুলা চিকিৎসা একজন MBBS ডাক্তার হিসেবে দেওয়া যায়, এই পরামর্শগুলো কিন্তু আমরা দিই। তাহলে মনে রাখবেন, এই গ্রুপে কোনো চিকিৎসা দেওয়া হয় না, এখানে শুধু পরামর্শ দেওয়া হয় এবং আপনাকে উদ্বুদ্ধ করা হয় যে আপনারা ডাক্তারের কাছে যান। ওই DMF, LMF, ফার্মেসি দোকানদার, এদের কাছে আপনার এই জটিল সমস্যা নিয়ে আপনারা বসে থাকবেন না। আপনার নিকটস্থ যে কোনো জায়গায় MBBS কমপ্লিট করা ডাক্তার খোঁজ নিয়ে দেখবেন ওখানে বসে, ডাক্তার দেখান অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। আর কোন বিষয়ে কোন ডাক্তার দেখাবেন এই নিয়ে যদি কনফিউশন হয় গ্রুপে পোস্ট করেন, আপনার এখানে নিকটস্থ ওই ডাক্তার কোথায় বসে আপনাকে কিন্তু যে জানে সে আপনাকে অটোমেটিকলি দিয়ে দিবে। আর আরও ভালো হয় আপনারা গ্রুপে মেম্বার অ্যাড করেন, যত বেশি মেম্বার অ্যাড হবে আপনার পরামর্শ দেওয়ার মানে অ্যাকচুয়াল রেট তত বেড়ে যাবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।